আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি অনলাইন ক্লাস নিয়ে আমি রিক্তা আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সাবধানে আছো, বাড়ির বড়দের এবং ছোটদেরকেও সাবধানে রেখেছো। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সাবজেক্ট, সেটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তার পরিচিতি, কোড নং 101। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে থিওরি অফ রেভলিউশন অফ অ্যারিস্টটল, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব। আলোচ্য বিষয়গুলো হচ্ছে বিপ্লব কি, বিপ্লবের কারণ, বিপ্লব প্রতিরোধের উপায়, বর্তমানকালে প্রযোজ্যতা। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। অ্যারিস্টটল তার সুপ্রসিদ্ধ গ্রন্থ দ্য পলিটিক্স এর একটি বিশাল জায়গা জুড়ে এই বিপ্লব তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এই গ্রন্থে তিনি পঞ্চম অধ্যায়ে বিপ্লবের কারণ এবং ষষ্ঠ অধ্যায়ে বিপ্লব প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেছেন। তৎকালীন গ্রিসের নগরাষ্ট্রের একটি বৈশিষ্ট্য ছিল অস্থিতিশীলতা ও ঘন ঘন সরকারের পরিবর্তন। প্রায় প্রতিটি নগরাষ্ট্রে ভিন্ন ভিন্ন সরকার ব্যবস্থা প্রত্যক্ষ করা যেত। কখনো রাজতন্ত্র, কখনো ধনীতন্ত্র, কখনো অভিজাততন্ত্র, কখনো গণতন্ত্র। এই সরকার পরিবর্তনের এই বিষয়টি অ্যারিস্টটল প্রত্যক্ষ করেন এবং তিনি তার অভিজ্ঞতা আরও দৃঢ়তা লাভ করেন। তার বিপ্লব তত্ত্ব এই অভিজ্ঞতারই ফল। আমরা এখন দেখি বিপ্লব কি। অ্যারিস্টটল বিপ্লব বলতে ফরাসি বা রুশ বিপ্লবের মতো কোনো সশস্ত্র বিপ্লবকেই শুধু বোঝান নাই, বরং বিপ্লব শব্দটিকে তিনি আরও ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। বিপ্লব বলতে তিনি যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বা পরিবর্তনকে বিপ্লব বলে অভিহিত করেছেন। বিপ্লব বিভিন্ন ধরনের হতে পারে। যে কোনো ধরনের সাংবিধানিক পরিবর্তনকেই বিপ্লব হতে পারে, পরিবর্তনের মাধ্যমে বিপ্লব হতে পারে। আবার বিপ্লবীরা সংবিধানের পরিবর্তন না করেও রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। বিপ্লব সশস্ত্র বা শান্তিপূর্ণ হতে পারে, বিপ্লব আংশিক বা সম্পূর্ণ হতে পারে। এখন আমরা দেখি বিপ্লবের কারণ। অ্যারিস্টটল বিপ্লবের কারণ আলোচনা করতে গিয়ে বিপ্লবের বেশ কয়েকটি কারণের, তিনটি কারণের কথা বলেছেন, দুটি কারণের কথা বলেছেন। একটি হচ্ছে বিপ্লবের সাধারণ কারণ, আরেকটি হচ্ছে বিশেষ কারণ। বিশেষ কারণ। এই সাধারণ কারণের মধ্যে অ্যারিস্টটল তিনটি ভাগে ভাগ করেছেন, অর্থাৎ তিন ধরনের বিপ্লবের কথা বলেছেন। এক হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ, দুই হচ্ছে মুনাফা বা সম্মান লাভের আকাঙ্ক্ষা, তিন নাম্বার হচ্ছে প্রাথমিক অবস্থা সমূহ। অর্থাৎ মনস্তাত্ত্বিক কারণের মধ্যে সাধারণ কারণের মধ্যে তিনি তিনটি কারণ দেখিয়েছেন। মনস্তাত্ত্বিক কারণ, মুনাফা বা সম্মান লাভের আকাঙ্ক্ষা, প্রাথমিক অবস্থা সমূহ। মনস্তাত্ত্বিক কারণ কি? মনস্তাত্ত্বিক কারণকে অ্যারিস্টটল বিপ্লবের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ সমাজের মধ্যে সাধারণত অবিচার বোধ থেকে এই ধরনের বিপ্লবের সৃষ্টি হয়। মানুষের মধ্যে যখন অবিচার বোধ জন্ম নেয়, তখন
এই ধরনের বিপ্লব দেখা যায়। অ্যারিস্টটল বলেন, ক্ষমতার বাইরে কিছু সংখ্যক লোক মনে করেন যে জ্ঞানে গুণে সকল দিক থেকে, অভিজ্ঞতা সকল দিক থেকে, যোগ্যতার দিক থেকে তারা একই যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তারা শাসন ক্ষমতায় কম সুবিধা ভোগ করছে, কম ক্ষমতা ভোগ করছে, তাই তারা সম অধিকারের দাবিতে বিপ্লবী হয়ে ওঠে। সাধারণত গণতন্ত্রে এই ধরনের বিপ্লব দেখা যায়। আবার অন্য শ্রেণীর লোক, কিছু ধনিক শ্রেণীর লোক, তারা মনে করে যে অভিজ্ঞতা, ঐতিহ্য, যোগ্যতা সকল দিক থেকে তারা বেশি যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তারা শাসন ক্ষমতায় একই ধরনের অধিকার বা ক্ষমতা ভোগ করে, বেশি নয়, তাই তারা বেশি ক্ষমতা বা বেশি অধিকারের জন্য তারা বিপ্লবী হয়ে ওঠে। অর্থাৎ মনস্তাত্ত্বিক অসন্তোষে উচ্চ মর্যাদা দাবিতে তারা বিপ্লবী হয়ে ওঠে। অর্থাৎ মনস্তাত্ত্বিক অসন্তোষ থেকে, মানসিক অসন্তোষ থেকে এ ধরনের বিপ্লবের সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে মুনাফা বা সম্মান লাভের আকাঙ্ক্ষা। যে কোনো ধরনের বিপ্লব অনেক সময় দেখা যায় যে ন্যায় বিচারের সাথে সাথে মুনাফা বা সম্মানের বিষয়টিও জড়িয়ে থাকে। অর্থাৎ বিপ্লবীরা শুধুমাত্র ন্যায় বিচারের জন্যই বিপ্লব করে না, অনেক সময় মুনাফা বা সম্মানের পেছনের জন্য তারা বিপ্লবী হয়ে উঠতে পারে। আবার মুনাফা বা সম্মান লাভের বিপরীতে যে ক্ষতি, সেই ক্ষতি এড়ানোর জন্য তারা বিপ্লব সংগঠিত করতে পারে। প্রাথমিক অবস্থার সময় 3 নম্বর। এক্ষেত্রে অ্যারিস্টটল বলছেন যে এক্ষেত্রে 2 ধরনের অবস্থা সৃষ্টি হয়। আরেকটি হচ্ছে স্বাভাবিক ক্রিয়াশীল অবস্থা, আরেকটি হচ্ছে অস্বাভাবিক ক্রিয়াশীল অবস্থা। স্বাভাবিক ক্রিয়াশীল অবস্থা কি? উগ্রতা, সম্মান লাভের ইচ্ছা, উচ্চতর মর্যাদা লাভের ইচ্ছা, অথবা কোনো বিশেষ শ্রেণীর আধিক্য, এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রিয়াশীল। আর অস্বাভাবিক ক্রিয়াশীল বিষয় হচ্ছে নির্বাচনী ষড়যন্ত্র, ইচ্ছাকৃত অবহেলা, ছোট ছোট পরিবর্তনকে অবহেলা, এগুলো হচ্ছে অস্বাভাবিক ক্রিয়াশীল অবস্থা। এছাড়াও অনেক সময় বিপ্লব দেখা যায়, যেমন নির্বাচনী ষড়যন্ত্র, ভীতি, নির্বাচনী চক্রান্ত, ঘৃণা, প্রতারণা, প্রবঞ্চনা, শাসকবর্গের প্রাধান্য, এই সমস্ত কারণেও অনেক সময় বিপ্লবীরা বিপ্লবের আশ্রয় নিয়ে থাকে। অর্থাৎ যে অনেক ধরনের কারণেই বিপ্লব হতে পারে। এখন আমরা দেখি বিশেষ কারণ। বিশেষ কারণের মধ্যে অ্যারিস্টটল বলছেন, বিশেষ কারণের জন্য অ্যারিস্টটল যেগুলো বলছেন সেটি হচ্ছে গণতন্ত্রে বিপ্লব, ধনিকতন্ত্রে বিপ্লব, 3 নম্বর হচ্ছে অভিজাততন্ত্রে বিপ্লব, 4 নম্বর হচ্ছে রাজতন্ত্রে বিপ্লব, 5 নম্বর হচ্ছে স্বৈরতন্ত্রে বিপ্লব। অর্থাৎ এখানে বিশেষ কারণের মধ্যে অ্যারিস্টটল সরকার ব্যবস্থার মধ্যে যে বিপ্লবগুলো সংঘটিত হয় সেই কথাগুলোই উল্লেখ করেছেন। গণতন্ত্রে বিপ্লব হয় কখন? অনেক সময় দেখা যায় যে যখন জনপ্রিয় নেতারা যখন এককভাবে বা সমষ্টিগতভাবে যখন শাসকবর্গের প্রতি বা ধনিকদের আক্রমণ করে, তখন এই গণতন্ত্রে বিপ্লব দেখা যায়। আবার ধনিকতন্ত্রে বিপ্লব হয় কখন? যখন দেখা যায় যে এক্ষেত্রে 2 ভাবে বিপ্লব হতে পারে। ধনিক শ্রেণী নিজেদের মধ্যে অন্তর্কলহের মাধ্যমে বিপ্লব হতে পারে, আবার ধনিকরা যখন রাষ্ট্রের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে নিজেদের স্বার্থের জন্য সবসময় অত্যাচার বা অবিচার চালাতে থাকে, তখন ধনিকতন্ত্রে বিপ্লব হতে পারে, হয় সাধারণত। আবার অভিজাততন্ত্রেও দেখা যায় যে অভিজাত শ্রেণীর লোকজন রাষ্ট্রের সম্মান যখন মুষ্টিমেয় কিছু লোকের হাতে থাকে, রাষ্ট্রের ক্ষমতা যখন মুষ্টিমেয় কিছু লোকের হাতে থাকে এবং তারা যখন সেই ক্ষমতাটাকে অপব্যবহার করে, তখন অভিজাততন্ত্রে বিপ্লব দেখা যায়।
রাজতন্ত্রের বিপ্লব, রাজতন্ত্র দুটি কারণে বিপ্লব দেখা যায়। রাজাদের মধ্যে নিজেদের পারিবারিক অন্তর্কলহ, ক্ষমতাকে কেন্দ্র করে নিজেদের অন্তর্কলহের মাধ্যমে বিপ্লব হতে পারে। আবার রাজা যখন তার ঐতিহ্য, সংস্কার সকল কিছু ভুলে দিয়ে রাষ্ট্রের সকল কিছু ভুলে গিয়ে নিজের স্বার্থে বিপ্লব করেন, নিজের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেন, তখন রাজতন্ত্রে বিপ্লব দেখা যায়। স্বৈরতন্ত্রে বিপ্লব দেখা যায় যখন স্বৈরাচারী সরকার তার অত্যাচার, অবিচারের মাত্রা অতিমাত্রায় বাড়িয়ে দেয়, তখন সাধারণ জনগণ সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে। আবার বিপ্লব হতে পারে রাষ্ট্রের মধ্যে অতি ধনী বা অতি দরিদ্র শ্রেণীর আধিক্য দেখা যায়। অর্থাৎ রাষ্ট্রে যদি অতি ধনী বা অতি দরিদ্রের সংখ্যা বেড়ে যায় এবং সমন্বয় করা না হয়, সমন্বয় সাধন করা না যায়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে বিপ্লবের অর্থাৎ ভারসাম্য না থাকলে বিপ্লব হওয়ার আশঙ্কা থাকে। এই হচ্ছে বিপ্লবের কারণ। বিপ্লব প্রতিরোধের উপায়গুলো আমরা এখন দেখব। মুছে ফেললাম। বিপ্লব প্রতিরোধের উপায়। প্রতিরোধের উপায়গুলো, বেশ কয়েকটা উপায়ের কথা বলেছেন অ্যারিস্টটল। একটি হচ্ছে আইনের প্রতি আনুগত্য। আইনের প্রতি আনুগত্য, আইনের প্রতি আনুগত্য। ক্ষমতার সমবন্টন, ক্ষমতার সমবন্টন। 3 নম্বর হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ, উদ্বুদ্ধ। 4 নম্বর হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। 5 নম্বর হচ্ছে নাগরিকতার বিকাশ। 6 নম্বর হচ্ছে শাসকের সজাগ দৃষ্টি। অর্থাৎ বিপ্লব প্রতিরোধের জন্য অ্যারিস্টটল এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে বলেছেন, তাহলে রাষ্ট্রের মধ্যে বিপ্লব কমে যাবে। আইনের প্রতি আনুগত্য বলতে তিনি বোঝাচ্ছেন যে রাষ্ট্রের মধ্যে জনগণকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণ যাতে আইন মেনে চলে সে বিষয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে রাষ্ট্রের মধ্যে বিপ্লব হওয়ার সম্ভাবনা কমে যাবে। ক্ষমতার সমবন্টন। ক্ষমতার সমবন্টন বলতে রাষ্ট্রীয় যে সম্মান, রাষ্ট্রীয় যে পদ এবং পুরস্কার, এই বিষয়গুলো যদি ন্যায়ের ভিত্তিতে বন্টন করা যায়, অর্থাৎ গুণী ব্যক্তি অর্থাৎ যে যেটার প্রাপ্য সে যদি তার প্রাপ্য সম্মানটা পায়, তাহলে রাষ্ট্রের মধ্যে অসন্তোষ কম হবে এবং বিপ্লবের সম্ভাবনা কম থাকবে। অর্থাৎ ক্ষমতাটাকে সমতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে বন্টন করলে বিপ্লবের আশঙ্কা কম থাকবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ। জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। জনগণ যদি দেশপ্রেমিক হয় তাহলে বিপ্লবের আশঙ্কা অনেক কমে যাবে। কেননা মানুষ দেশকে ভালোবাসলে বিপ্লবী হবে না। বিপ্লব হওয়া মানে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। এজন্য প্রয়োজনে, অ্যারিস্টটল বলছেন, প্রয়োজনে জনগণকে মিথ্যা ভয় দেখিয়ে তাদেরকে সতস্ত্র রাখতে হবে, যাতে তারা সবসময় দেশকে রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকে, সদা সচেষ্ট থাকে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। অ্যারিস্টটল মনে করেন যে রাষ্ট্রের মধ্যে অধিকাংশ বিপ্লবী হয় সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে। যদি বৈষম্য দূর করা যায়, জনগণের মধ্যে যদি বৈষম্য কম থাকে বা বৈষম্য না থাকে, তাহলে বিপ্লব এমনিতেই কমে যাবে। এই বিষয়গুলো সরকারকে বা রাষ্ট্র পরিচালকদের লক্ষ্য রাখতে হবে। নাগরিকতার বিকাশ। এক্ষেত্রে অ্যারিস্টটল বলছেন যে সাধারণ জনগণের উপর যাতে অবিচার না হয়, সকলে যাতে ন্যায় বিচার পায়, এই বিষয়গুলো, অর্থাৎ গুণী ব্যক্তি যাতে তার গুণের ন্যায্য সম্মানটা পায়,
সে বিষয়গুলোর উপর করে খেয়াল রাখতে হবে, নাগরিকতার বিকাশ ঘটাতে হবে। শাসকের সজাগ দৃষ্টি, শাসককে সবসময় লক্ষ্য রাখতে হবে শাসকের যে পদগুলো, সেই পদগুলো যেন তাদের নিজেদের আত্মস্বার্থের জন্য কাজে না লাগে, তারা যেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে উৎসে পরিণত না হয়। এই সমস্ত পদগুলো, এই বিষয়গুলোর প্রতি যদি লক্ষ্য রাখা যায়, অ্যারিস্টটল মনে করছেন, তাহলে রাষ্ট্রের মধ্যে বিপ্লব অনেকাংশে কমে যাবে, রাষ্ট্রের মধ্যে বিপ্লব আর থাকবে না। তাহলে এই হচ্ছে অ্যারিস্টটলের বিপ্লবের কারণ এবং বিপ্লব প্রতিরোধের উপায়। আজ থেকে 2500 বছর পূর্বে অ্যারিস্টটল তৎকালীন গ্রিক নগরাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে তার বিপ্লব তত্ত্ব আলোচনা করেছেন। তিনি শুধু বিপ্লবের কারণ অনুসন্ধান করে নাই, তিনি বিপ্লব প্রতিরোধের উপায়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, বিশ্লেষণ করেছেন। আমরা যদি আমাদের অতীত ইতিহাস লক্ষ্য করি, অর্থাৎ অতীতে যে বিপ্লবগুলো হয়েছে, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, শিক্ষা বিপ্লব, গৌরব বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, এমনকি 1971 সালে বাংলাদেশ দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই সবগুলো বিপ্লবের কারণ যদি আমরা দেখি, তাহলে সবগুলোই অ্যারিস্টটল প্রদত্ত কারণেরই একটি অংশ, অর্থাৎ অ্যারিস্টটল নির্দিষ্ট কারণের বাইরে কিছুই নয়। অ্যারিস্টটল শুধু বিপ্লবের কারণ অনুসন্ধান করেছে, সেটাই বর্তমানকালে যে প্রযোজ্য তা শুধু নয়, বিপ্লব প্রতিরোধের উপায়গুলো তিনি যেভাবে নির্দেশ করেছেন, সেগুলো বর্তমানকালে আমরা যদি সঠিকভাবে মেনে চলি, তাহলেও বিপ্লব প্রতিরোধ করা সম্ভব। তাই অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব, বিপ্লবের কারণ এবং প্রতিরোধ দুটোই বর্তমানকালে সমভাবে প্রযোজ্য। এই জন্য অ্যারিস্টটল বিপ্লব তত্ত্বকে একটি সার্বজনীন তত্ত্বে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝেছো, কতটুকু বুঝেছো আমি জানি না। আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা একটু বাসায় এটা প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। বিপ্লবের কারণ ও অ্যারিস্টটলের বিপ্লবের কারণ ও প্রতিকার লিখো। সাথে লিখবা বর্তমান কালে এর প্রযোজ্যতা কতটুকু। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার আজকের ক্লাস। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।